নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। বাইরে প্রচন্ড গরম, তার সাথে বৃষ্টির কোনো দেখা নেই এবং পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, বইছে লু। এই তাপপ্রবাহ থেকে বারে বারে চিকিৎসকরা সাধারণ মানুষকে সতর্ক করছেন, কিন্তু কর্মব্যস্ত মানুষকে প্রতিনিয়ত কাজে বেরোতেই হবে। কিন্তু কিভাবে এই তাপপ্রবাহকে এড়িয়ে মানুষ ভালো থাকবেন, এই সময় সুস্থ থাকবেন এবং গরমের যে সমস্ত অসুখগুলো সেগুলোকে এড়িয়ে চলবেন এবং তার পাশাপাশি হিট স্ট্রোক এই বিষয়টাকে এড়িয়ে চলবেন, সেটা কিন্তু আমাদের জানা অত্যন্ত এই মুহূর্তে জরুরি। আর তার জন্যই আজকে আমরা এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে। আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র রিউমাটোলজিস্ট এবং সিনিয়র জেনারেল ফিজিশিয়ান ডক্টর শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়কে। স্যারকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। নমস্কার স্যার, যেভাবে বাড়ছে গরম এবং এই গরমের যে ধরনটা বিগত কয়েক বছরের থেকে বেশ আলাদা, কারণ আর্দ্রতা বলে কিছু নেই এবং শুকনো একটা গরম এবং গা হাত পা বাইরে বেরোলে জ্বলে যাচ্ছে। হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ক্রমশই বাড়ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি হিট স্ট্রোক নিয়ে আপনার কাছে আসবো, তার পাশাপাশি এটাও জানার যে গরমে কি কি সমস্যা আমাদের হতে পারে। দেখুন, হিট স্ট্রোক হওয়ার চান্স সবচেয়ে বাড়ে যদি একদম মিডল অফ দ্য ডে, রাফলি অ্যাবাউট 11টা থেকে 3টে সাড়ে 3টে, যে সময় সবচেয়ে বেশি টেম্পারেচারটা থাকে এবং সূর্য প্রায় মাথার উপরে অবস্থান করে। সেই সময় যদি আপনি একটা সাইজেবল পিরিয়ড অ্যাবাউট অ্যান আওয়ার, 1 ঘন্টা প্লাস সময় ডাইরেক্ট সানলাইটে থাকেন, তাহলে হিট স্ট্রোক হওয়ার চান্স খুব বেড়ে যায়। সেজন্য আমাদের অ্যাডভাইস আগেও বলেছি যে ডাইরেক্ট সানলাইটটা অ্যাভয়েড করুন, ছাতা ব্যবহার করুন, টুপি ব্যবহার করুন, নিজের পক্ষে এক টুকরো কাপড় ব্যবহার করুন যেটা দিয়ে মাথা, নাক, মুখ ঢেকে রাখতে পারেন যদি ডাইরেক্ট সানলাইটে আপনাকে আসতেই হয়। এবং ঢাকা থাকলেও চেষ্টা করুন মাঝে মাঝে ডাইরেক্ট সানলাইট থেকে ছাওয়াতে বা শ্যাডোতে আসতে। অনেকের কাজের জন্য বেরোতেই হয় এবং কাজ আমাদের সবাইকেই করতে হবে, সুতরাং এই জিনিসটা মাথায় রেখে বেরোবেন এবং যেখানে ছায়া পাবেন বা শ্যাডো পাবেন সেটা ইউজ করুন। বাচ্চাদেরকে সতর্ক করুন যেন স্কুলে গিয়ে ওই পিরিয়ডটাতে অ্যাটলিস্ট খেলাধুলো মাঠে না করে, ইনডোর খেলাধুলা করে দেন আউটডোর। আর যদি বেরোতেও হয় মিনিমাম সময় এক্সপোজারটা নিন। গরমে হিট স্ট্রোকটা বাদ দিয়ে আর যেগুলো হয় সেগুলো হচ্ছে যে, একটা তো আপনি বললেন চামড়া শুকিয়ে যায়, চামড়ার একটা অসুবিধা হয়। তার সঙ্গে অনেকেরই এ সময় ভ্যারিয়েবল টেম্পারেচার এক্সপোজারের জন্য কাশি, সর্দি, জ্বর, মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট একটা ইনফেকশন হয়। অনেকে পেটের অসুখ করে, তার মেন কারণটা হয় যে বাধ্য হন অন্য জায়গাকার জল, খাবার, কাটা ফল এই জাতীয় খাবার কনজিউম করতে এবং সেইটাতে পেটে ইনফেকশন হওয়ার চান্স খুব বেড়ে যায়। পেটের ইনফেকশনের মধ্যে নর্মাল বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাল ইনফেকশন হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হেপাটাইটিস এ, ই এগুলো হতে পারে, টাইফয়েড হতে পারে, বিকজ এগুলো সমস্তই ফিকো ওরাল রুটে ট্রান্সমিশন হয়, মানে মুখ দিয়ে জিনিসটা পেটের ভেতরে যায় এবং পটির সাথে এই ব্যাকটেরিয়াগুলোর এক্সপ্রেশন হয়। এছাড়া অ্যালার্জির একটা সমস্যা হয়। আর প্রচণ্ড গরমে অনেকে আছেন জল বেশি খেয়ে ফেলেন, নুন বেশি খেয়ে ফেলেন, যাদের আদারওয়াইজ জল নুন খাওয়ার একটা বাধা থাকে, যেমন কিডনির অসুখ আছে, যেমন হার্টের অসুখ আছে। সেই সমস্ত পেশেন্টদের জন্য স্পেশাল মানে বলছি যে আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া খুব বেশি জল আর নুন খেয়ে ফেলবেন না। কষ্ট হলে খুব অল্প করে খান, যাতে গলা, জিভটা ভেজে, কিন্তু অ্যাকচুয়ালি জলের টোটাল ইনটেকটা বেশি না হয়।
আর নর্মাল লোকেরা যাদের এই ধরনের কোনো সমস্যা নেই তারা 3 থেকে 4 লিটার জল খান। নর্মাল টেম্পারেচারের জল খাওয়াটা সবচেয়ে বাঞ্ছনীয়, তবে অল্প ঠান্ডা জল খেতে পারেন। খুব বেশি ঠান্ডা জল খেলে ওই এক্সট্রিম অফ টেম্পারেচার ভ্যারিয়েশনের যে সমস্যাগুলো সেগুলো হওয়ার চান্স বাড়ে। জল খাবেন, কিন্তু কোল্ড ড্রিঙ্কস জলের বিকল্প নয়। ফ্রুট জুস পারেন খেতে, ডাবের জলও অনেক সময় পারেন খেতে। এই সময় ঘাম দিয়ে অনেক পটাশিয়াম বেরিয়ে যায় এবং ডাবের জল একটা পটাশিয়ামের রিপ্লেসার, ফ্রুট জুসও তাই। কিন্তু কোল্ড ড্রিঙ্কস জাতীয় খাবার যেগুলো আর্টিফিশিয়াল, সেগুলো কিন্তু আরও আপনার শরীরকে ড্রাই করে দেবে। আপনার হয়তো তাৎক্ষণিক একটু আরাম লাগবে, কিন্তু ভেতর থেকে আপনার শরীরকে আরও ড্রাই করে দেবে। এবং একই সাথে বলছি, মদ্যপান একদম নয়, কিন্তু ওই পদার্থটি সবাই ভাবেন যে বোধহয় খুব ভালো, কিন্তু একদমই নয়। কেন ওই অ্যালকোহলিক বেভারেজ কিন্তু আবার আপনার শরীরকে ভেতর থেকে ড্রাই করে দেবে বাথরুম করি। পান্তা ভাত অনেকে খেতে ভালোবাসেন, খেতে চান, আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার, সেটা অত্যন্ত ভালো খাবার। এই সময় একদম অ্যাপ্রোপ্রিয়েট, দই এই সময় একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই জাতীয় খাবার খুব ভালো করে খান, আনন্দ করে খান, কোনো সমস্যা হওয়ার কথা নয়, প্রোভাইডেড পান্তা ভাতটা নষ্ট হয়ে যায়নি। আর ফল, রসালো ফল এই সময় এখনো হয়তো সেরকম পাওয়া যাচ্ছে না, কিন্তু যা যা রসালো ফল পাওয়া যাচ্ছে সেগুলো সবই কনজিউম করতে পারেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। স্যার, একটা ব্যাপার হচ্ছে যে এই যে হিট স্ট্রোক হচ্ছে, কোন কোন উপসর্গ বা কোন কোন লক্ষণ শরীরে দেখা দিলে বুঝবো? দেখুন, হিট স্ট্রোক হচ্ছে মানে এটা যে খুব কমনলি হচ্ছে তা নয়। না, আমরা সবাই সব জায়গাকার সব ডাক্তারবাবু, নার্সেরা, ফার্মাসিস্ট, আপনারা সবাই মিলেই রাজ্যবাসীকে এবং দেশবাসীকে সব জায়গাতেই বলা হচ্ছে এই কাজগুলো না করতে। সো আগে যেমন হিট স্ট্রোক খুব কমনলি হতো, আজকাল কিন্তু অত কমনলি আর হয় না। মানুষ অনেক অ্যাওয়্যার হয়ে গেছেন। তবে হিট স্ট্রোকের ইনিশিয়াল লক্ষণ হচ্ছে একটু সংজ্ঞা না হারালেও একটু অল্টার্ড সেন্সোরিয়াম, মানে কথাবার্তার একটু অসুবিধে, হঠাৎ করে প্রচণ্ড প্রফিউজ সোয়েটিং হওয়া, বুক ধড়ফড় করা, ব্লাড প্রেশার ফল করে যাওয়া, এরকম লক্ষণ থাকলে সঙ্গে সঙ্গে সেই মানুষটিকে একটা ছাওয়াতে নিয়ে আসুন, তার গায়ে জামা কাপড় খুলি, গায়ে জল দিয়ে শরীরটাকে ঠান্ডা করুন। শরীরে জল ঢাললে যেটা হয়, জল যখন এভাপোরেট করে তখন একটা লেটেন্ট হিট শরীর থেকে নিয়ে চলে যায়, যার ফলে শরীরের ভেতরটা ঠান্ডা হয়। আপনারা কনসিয়াসনেস একটু নড়বড়ে থাকলে তাকে জল খাওয়াবার চেষ্টা করবেন না, কেন তাতে অ্যাসপিরেশনের একটা ভয় থাকে। যখন মানুষটি জ্ঞান সম্পূর্ণ ঠিক হয়ে আসে সেই সময় জল খাওয়ান, ঠান্ডা জল খাওয়ান, কোনো রকম অসুবিধা নেই। বিকজ আমাদের মূল লক্ষ্য হবে যে শরীরটাকে ভেতর থেকে এবং বাইরে থেকে ঠান্ডা করা, যাতে কোর টেম্পারেচারটা আস্তে আস্তে ফল করে। এবং তারপরে তাকে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা কোনো হাসপাতাল এমার্জেন্সিতে নিয়ে যান। বেশিরভাগ ক্ষেত্রেই একটু ফ্লুইড পেলে মানুষটি ভালো হয়ে যাবে। স্যার, বদ্ধ ঘরে কি হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে? যদি কাঁচের বা এই জাতীয় ঘর হয় যার কোনো ভেন্টিলেশন নেই, তাহলে তার ভেতরে টেম্পারেচার 50 ডিগ্রির ওপরে উঠে যেতে পারে, স্পেশালি যদি ছাদটা কোনো অ্যাসবেস্টাস বা টিন বা এই জাতীয় কোনো মেটেরিয়ালের হয়। যদি হাইট বড় হয় ঘরটা এবং ছাদ যদি প্রোটেক্টেড হয় বা টালির হয় বা খড়ের হয়, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। স্যার, হিট স্ট্রোকের আগে হিট ক্র্যাম্প বা হিট এক্সহশন এগুলো কি হতে পারে? একদম, হিট এক্সহশন তো আমাদের সবাইকারই হয়। দেখবেন প্রচন্ড ঘাম হলে বা এই গরমে যদি আপনি ছায়া দিয়েও হেঁটে যান বা একটা কোনো শারীরিক পরিশ্রমের কাজ করেন, তাহলে দেখবেন এত ঘাম হয়। এবং আমাদের স্পেশালি এই দিকে শরীর থেকে যতই ড্রাইনেস হোক, তাও ঘাম যে হচ্ছে না তা তো নয়, ঘাম তো সাথে হচ্ছে। এবং আস্তে আস্তে জলীয় বাষ্প যেমন বাড়বে তত ঘামটাও কিন্তু বাড়বে। এবং ঘামেতে প্রচুর সল্ট লস হয়, জলের সাথে সাথে প্রচুর লবণ বেরিয়ে যায়, সেটা সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম সমস্ত। এবং সেটার জন্যই এক্সস্টেড লাগে। এবং সেটা দেখবেন একটু নুন জল খেলে বা একটু
এই জাতীয় ফল বা কিছু খেলে আবার ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যায়। একেবারে। স্যার আরেকটা বিষয় হচ্ছে যে প্রাথমিক চিকিৎসা মানে হিট স্ট্রোক হলে বা ঘাবড়ে না গিয়ে তার প্রাথমিক চিকিৎসা কিরকম ভাবে শুরু করা দরকার? ওই যে বললাম যে তাকে ছাওয়াতে আনা, ফার্স্ট প্রাথমিক চিকিৎসা হচ্ছে ডাইরেক্ট সান এক্সপোজার থেকে ছাওয়াতে এনে জল ঢালা গায়ে, জামা কাপড় থাকলে বা খুলে, এবং সেই লেটেন্ট হিটে শরীরটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কোন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়? আমার পার্সোনালি মনে হয় যে যদি একটা সার্টেন সময় পরে দেখেন যে তার কনসিয়াসনেস ঠিক হচ্ছে না, বা তখন উল্টো পাল্টা বলছেন, বা আপনার কাছে যদি পালস দেখার অভিজ্ঞতা থাকে বা ব্লাড প্রেশার মাপার কোনো বন্দোবস্ত থাকে, তাহলে যদি দেখেন যে পালস খুব ফাস্ট চলছে, মানে পালস রেটটা বেড়ে গেছে, ব্লাড প্রেশারটা কম, এমন তো অবস্থায় ডেফিনেটলি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, এমার্জেন্সি কোথাও একটা নিয়ে যান। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার গরম থেকে ঠান্ডা এবং ঠান্ডা থেকে গরম, এই পরিস্থিতি তো আমাদের এই সময় ফেস করতে হচ্ছে সকলকেই, তাহলে এর জন্য কি কোনো নিয়ম আছে বা কোনো পদ্ধতি আছে? একটা পদ্ধতি, সেটা ইউনিভার্সালি সবাইকার মানা উচিত, তার সঙ্গে আপনার প্রোগ্রামের বা এই ব্যাপারটার কোনো সংযোগ নেই, সেটা হচ্ছে কোথাওই বেশি ঠান্ডা করে এসি চালাবেন না। 24 থেকে 27 ডিগ্রির মধ্যে এসিটা রাখুন, যাতে যখন আপনি এসি থেকে বেরিয়ে বাইরে যাবেন বা আবার এসির মধ্যে ঢুকবেন, এই যে আপনার চেঞ্জ অফ টেম্পারেচার এক্সপোজার হবে, সেটা খুব ড্রাস্টিক না হয়। যদি 16 ডিগ্রিতে থাকেন আর সেখান থেকে 46 ডিগ্রিতে বেরোন, তাহলে ম্যাসিভ টেম্পারেচার ভেরিয়েশন হচ্ছে। আর কেন বলছি টেম্পারেচার 26-27 ডিগ্রিতে রাখো, তার কারণটা হচ্ছে তাতে আপনি এনভায়রনমেন্টের উপরে সদয় হবেন। মনে রাখতে হবে আজকে এত গরম হওয়ার পেছনে তো আমাদের এনভায়রনমেন্টাল আনফ্রেন্ডলি কাজগুলোই অনেকাংশে দায়ী, সম্পূর্ণ না হলেও অনেকাংশে দায়ী। সুতরাং যতটা পারি আমরা একটু প্রকৃতিকে হেল্প করি না। জলের পরিমাণ নিয়ে একবার প্রশ্ন করব। আপনারা তো সাধারণত বলেন যে তেষ্টা যেরকম পাবে সেই পরিমাণ জল খেতে, কিন্তু যেহেতু এটা গরমকাল এবং যেহেতু আপনি বলছেন যে ঘাম হয়ে অনেকটা শরীর থেকে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে কি আমাদের এই নির্দিষ্ট লিটারটাকে মেরে জল খাওয়া দরকার? না না না, জল সবসময় আপনার যেরকম প্রয়োজন হবে, তবে জেনারেলি একজন অ্যাডাল্টের, আপনার আমার মতো একজন অ্যাডাল্ট, যদি আমাদের কোনো রকম শরীর খারাপ না থাকে, তাহলে 3 থেকে 4 লিটার জল এই সময় এনাফ। স্যার যাদের কিডনি অসুখ রয়েছে বা যাদের ওয়াটার রেস্ট্রিকশনস রয়েছে, তাদের এই সময় কি করণীয়? ওই যে আপনাকে আগেই বললাম যে তাদের ডাক্তারের সঙ্গে কথা বলে সেটা ঠিক করতে হবে। একেবারে। আমরা হিট স্ট্রোক নিয়ে অনেক কিছু তথ্য পেলাম এবং স্যার যেভাবে বললেন, আশা করি দর্শক বন্ধুরা আপনারা অনেকেই প্রশ্ন করছেন এই সময় যে হিট স্ট্রোক থেকে বাঁচতে কি করব, কিভাবে হিট স্ট্রোক প্রতিরোধ করব, পাশাপাশি হিট স্ট্রোকের প্রাথমিক চিকিৎসা। ডাক্তারবাবু যেভাবে বললেন, আশা করি দর্শক বন্ধুরা আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আপনারা সকলে সুরক্ষিত থাকুন, ভালো থাকুন এবং সাবধানে থাকুন, এই সময় এটাই বলার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। নমস্কার।